আচ্ছা, শুরু করা যাক। কলাপাড়া নামের একটা ছোট্ট গ্রাম, আর সেখানকার এক অদ্ভুত কিশোর বাবুল। সবাই তাকে ডাকত বোকা বাবুল বলে। কারণটা খুব সিম্পল, সাধারণ নিয়মকানুনের তোয়াক্কা সে করত না, সব কিছু করত একেবারে উল্টো। আজকের এই বিশ্লেষণে আমরা বোকা বাবুলের এই গল্পটাকেই একটা কেস স্টাডি হিসেবে দেখব। আমরা বোঝার চেষ্টা করব এই যে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ভিন্নধর্মী চিন্তা, এটা আসলে কতটা পাওয়ারফুল হতে পারে। এটা কিন্তু স্রেফ কোনো হাসির গল্প নয়, বরং মানব মস্তিষ্কের দারুণ একটা অ্যানালিসিস। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন সামনে আসে। সবকিছু যদি কেউ সম্পূর্ণ উল্টো করে, তাহলে সে জীবনের সফল হবে কিভাবে? প্রথম দেখায় তো ব্যাপারটা একদম অবাস্তব আর হাস্যকর মনে হয়, তাই না? সাধারণ যুক্তি বলে নিয়ম ভাঙলে বা উল্টো চললে ব্যর্থতা নিশ্চিত। কিন্তু আমাদের এই পুরো আলোচনায় আমরা দেখব এই আপাত দৃষ্টিতে অযৌক্তিক আচরণের পেছনেও ল্যাটারাল থিঙ্কিংয়ের বেশ কিছু স্তর লুকিয়ে আছে। সমাজ যেটাকে স্রেফ বোকামি বলে উড়িয়ে দেয়, সেটা আসলে এক ধরনের বিরল প্রতিভাও হতে পারে। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক লিটারাল থিঙ্কিং বা আক্ষরিক চিন্তা বাস্তবে কিভাবে কাজ করে। মায়ের দেয়া বাজারের লিস্টটার দিকে তাকালেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। লিস্টে ছিল 1 কেজি আলু আর 2টো ডিম। যে কোনো সাধারণ মানুষ দোকানে গিয়ে ঠিক এটাই চাইবে। কিন্তু বাবুল, তার অর্ডারটা ছিল একেবারেই অন্যরকম। সে সংখ্যাগুলোকে একদম নিখুঁতভাবে উল্টে দিয়ে দোকানদারকে গিয়ে বলল, আমাকে 2 কেজি ডিম আর 1টা আলু দিন। মানে সে মায়ের নির্দেশ শুনেছিল ঠিকই, কিন্তু তার ব্রেন সেই ডেটাকে ইনপুট হিসেবে নিয়ে সম্পূর্ণ বিপরীত একটা আউটপুট তৈরি করে ফেলল। এখানে সবচেয়ে মজার বিষয়টা হল বাবুলের আত্মসচেতনতা। দোকানদার যখন অবাক হয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করল যে ডিম কি আদৌ কেজিতে বিক্রি হয় কিনা, তখন বাবুলের উত্তরটা ছিল জাস্ট চমকে দেওয়ার মতো। সে খুব ক্যাজুয়ালি স্বীকার করে নিল, আমি তো সব উল্টো করেই করি। এই একটা কথা প্রমাণ করে যে সে নিজের ব্যাপারে কতটা ক্লিয়ার। সে খুব ভালো করেই জানে যে তার কাজ করার ধরনটা আর 10টা মানুষের মতো নয়, আর নিজের এই ব্যতিক্রমী স্বভাবটাকে সে কোনো সমস্যা হিসেবেই দেখে না। এবার স্কুলের একটা ঘটনায় যাওয়া যাক। পরীক্ষার হলে শিক্ষক সবাইকে নির্দেশ দিলেন, সবাই খাতায় নিজের নাম লিখো। পুরো ক্লাস খুব স্বাভাবিকভাবেই নিজেদের নাম খাতায় লিখল, কিন্তু বাবুল কি করল? সে আক্ষরিক অর্থে খাতায় লিখে দিল তোমার নাম। যখন শিক্ষক ভীষণ অবাক হয়ে কারণ জানতে চাইলেন, বাবুল খুব সলিড লজিক দিয়ে বলল যে সে তো নিজের নাম জানি, তাই সে শিক্ষকের নাম খাতায় লিখেছে। ব্যাপারটা পুরো ক্লাসকে হাসিতে ফাটিয়ে দিলেও এটি কিন্তু ভাষার আক্ষরিক অনুবাদের একটা পারফেক্ট এক্সাম্পল। এবার আসা যাক দ্বিতীয় অংশে, ওভারথিঙ্কিং এবং ইউটিউব থেকে পাওয়া টিপস। বাবুলের এই চিন্তার জগতে একটা নতুন বাঁক আসে যখন সে সবার মতো স্মার্ট হতে গিয়ে ইন্টারনেটের সাহায্য নেয়। ইউটিউব থেকে সে একটা মূল মন্ত্র শিখল, যে কোনো কাজ করার আগে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। তো একদিন বাবুলের মা তাকে 1 গ্লাস পানি আনতে বললেন। খুবই সিম্পল একটা কাজ, কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু এই অপেক্ষা যেন আর শেষ হয় না। 1 মিনিট গেল, 5 মিনিট গেল, 10 মিনিটও পার হয়ে গেল। মায়ের জন্য অপেক্ষাটা চরম বিরক্তিকর হয়ে দাঁড়াল। রেগে গিয়ে তিনি জানতে চাইলেন বাবুল এখনো বসে আছে কেন। বাবুলের সেই নিখুঁত যুক্তির ধাপগুলো শুনলে অবাক হতে হয়। তার প্রথম ধাপ ছিল পানি আনতে গেলে গ্লাস ভিজবে, দ্বিতীয় ধাপ গ্লাস ভিজলে হাত ভিজবে, আর তৃতীয় ধাপ হাত ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই পুরো লজিকের চেনটা বিশ্লেষণ করে বাবুল এই সিদ্ধান্তে পৌঁছালো যে পানি আনতে না যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার এই ওভারথিঙ্কিং বা অতিরিক্ত বিশ্লেষণ তাকে শেষ পর্যন্ত 0 রেজাল্টে দাঁড় করালো। ব্যাপারটা চরম মজার হলেও এটা কিন্তু লজিক্যাল ডিডাকশনের একটা নিখুঁত কাঠামো মেনেই হয়েছে। তৃতীয় অংশে আমরা দেখব দ্য আল্টিমেট রোল রিভার্সাল বা অদ্ভুত এক ভূমিকা বদল। গ্রামের মানুষজন এবার ভাবল বাবুলকে এমন কোনো কাজ দিতে হবে যেখানে বুদ্ধি খাটানোর কোনো জায়গাই নেই। তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তারা একেবারে সিম্পল একটা কাজ দিল, গরু চড়ানো। কিন্তু মাঠে গিয়ে বাবুল যা করল তা মানুষ আর পশুর চিরাচরিত ভূমিকাকে পুরোপুরি উল্টে দিল। সে গরুকে নির্দেশ দিল, তুমি এখানে দাঁড়াও, আমি ঘাস খেয়ে আসি। গরু তো চুপচাপ দাঁড়িয়ে রইল, আর বাবুল নিজে ঘাস খেতে বসে গেল। এটা শুধু যে হাঁসের খোরাক তা নয়, সামাজিক রীতিনীতিকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার এটা একটা চূড়ান্ত উদাহরণ। মানুষ আর পশুর কাজের মাঝখানে যে অদৃশ্য দেয়ালটা আছে সেটা সে নিজের মতো করে ভেঙে দিয়েছিল। গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা দেখব
অ্যান আনএক্সপেক্টেড ক্যারিয়ার টুইস্ট। ঠিক যখন মনে হচ্ছিল বাবুলের গল্পটা ওই গ্রাম্য বোকামির গণ্ডিতেই আটকে থাকবে, তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। শহর থেকে একজন বড় কর্মকর্তা কলাপাড়া গ্রামে এসে হাজির হলেন। তার উদ্দেশ্যটা ছিল বেশ অদ্ভুত। তিনি কোনো সাধারণ বা দক্ষ কর্মী খুঁজছিলেন না। তার দরকার ছিল এমন একজনকে যে আর 10টা মানুষের চেয়ে একেবারে আলাদা। গ্রামের মানুষ তো মহা উৎসাহে অফিসারকে বাবুলের সব উল্টোপাল্টা কাজের ফিরিস্তি দিল। তারা ভেবেছিল একজন চরম বোকা মানুষের উদাহরণ দিচ্ছে। কিন্তু সব শুনে অফিসার যে কথাটা বললেন তা সবকিছু বদলে দিল। তিনি বললেন, সে বোকা নয়, সে আলাদাভাবে চিন্তা করে। এই একটা মাত্র অবজারভেশন বাবুলের পুরো জীবনটাকে নতুন করে ডিফাইন করে দিল। আর এখানেই গল্পের আসল চমক। ওই কর্মকর্তা বাবুলকে দারুণ একটা চাকরির প্রস্তাব দিলেন। পদের নাম আইডিয়া ক্রিয়েটর বা ধারণা প্রস্তুতকারক। এমন একটা পেশা যেখানে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন আর অভিনব কিছু চিন্তা করাটাই হলো মূল কাজ। এই পুরো ঘটনাটা প্রমাণ করে যে ল্যাটারাল থিঙ্কিং বা বিপরীতমুখী চিন্তাধারা কোনো মানসিক সমস্যা নয়, বরং প্রফেশনাল দুনিয়ায় এটা একটা বিরল এবং অত্যন্ত দামি সম্পদ। এই পুরো কেস স্টাডি থেকে আমরা দারুণ একটা জিনিস শিখতে পারি। শুরুতে হয়তো মানুষ হাসবে, পরিহাস করবে, পাগলও বলতে পারে। যারা প্রচলিত ছকের বাইরে হাঁটে, সমাজ সাধারণত তাদের মেনে নিতে একটু সময় নেয়। কিন্তু দিন শেষে এই ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ভিন্নধর্মী চিন্তাধারায় একজনকে সবার চেয়ে আলাদা করে তোলে। নিজস্ব দৃষ্টিভঙ্গির এই যে অবিশ্বাস্য মূল্যায়ন, এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিভা সবসময় চেনা চেহারায় আসে না। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এমন একটা পৃথিবীতে যেটা কেবল নিয়ম মেনে চলা আর বাধা ধরা পথে হাঁটার উপর ভিত্তি করে তৈরি, সেখানে মাঝে মাঝে বাবুলের মতো সবকিছু উল্টো করে ভাবলে কি অর্জন করা যেতে পারে? হয়তো মানব জীবনের বড় বড় সাফল্য বা যুগান্তকারী আবিষ্কারগুলো লুকিয়ে আছে এই প্রথা ভাঙার সাহসের মধ্যেই। এই ভাবনাটা নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।